তে বোকার মতো দরজা খুলতেই দেখতে পেল সামনে দাঁড়ানো কাইকে। সামনে কাইকে দেখে সব রকম ঘোর কেটে যায় তের। কায়ের মুখে তখন শয়তানি হাসি। তে কিছু সময়ের জন্য থমকে গেলেও নিজেকে সামলানোর চেষ্টা করে। মনের পরিস্থিতি ভালো না হওয়ায় মনে তেমন জোর আসে না তার। তবুও দমে না তে। গলা কোনো রকম না কাঁপিয়ে বেশ জোরালো কণ্ঠে কাইকে বলল, কি সমস্যা আপনার? এখানে কি করছেন? কাই কুটিল হাসি হাসে। তের দিকে দুপা এগিয়ে আসতে আসতে বলে, আপনাকে দেখতে আসলাম ভাবি যান। আমি তো ভেবেছিলাম বড় ভাইজানের শোকে বোধহয় আপনার হাল খারাপ। তা এখন তো দেখছি আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। কায়ের এমন কথা শুনে তে আপনা আপনি পিছিয়ে যায়। দরজা শক্ত করে ধরে বলে, দেখা হয়ে গেছে আপনার, এখন যান। কাই যায় না। তে দরজা আটকাতে নিলে কাই হাত দিয়ে আটকে দেয়। তে চোখ বুজে বড় করে শ্বাস নেয়। হুট করেই তে তার পেটে উষ্ণ একটা ঠান্ডা হাতের স্পর্শ পায়। চমকে উঠে তে চট করে হাতটা পেট থেকে সরিয়ে নেয়। তে রাগে মাথা চাড়া দিয়ে উঠে তে। মুহূর্তেই সব ভয় পরিস্থিতি মন থেকে উধাও হয়ে যায় তার। বাহিরে বৃষ্টি কমে গেছে, তবে বাতাস আছে। বাহিরের বাতাস এসে সরাসরি তের গায়ে লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে তের। বাতাসে থেকে থেকে তের শাড়ির আঁচলও এদিক ওদিক হয়ে যাচ্ছে। তে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কায়ের দৃষ্টি তখন তের দিকে, যে দৃষ্টিতে তের গা গুলিয়ে ওঠে। তে চোখ মুখ শক্ত করে বলে, এক্ষুনি এখান থেকে বের হন, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কাই তখন আরো রসালো কণ্ঠে বলল, কেন ভাবিজান, কি করবেন আমাকে? তে রাগে কোনো জবাব দেয় না। কাই এগিয়ে এসে দাঁড়ায় তের একদম কাছাকাছি। এবার ভয় পেয়ে সরে যায় না তে। ঠায় দাঁড়িয়ে রয় নিজের জায়গায়, দৃষ্টি একদম জীবন কায়ের চোখের দিকে। কাই এগিয়ে এসে বাঁকা হেসে তেকে বলল, ভাবলাম বড় ভাইজান তো হাসপাতালে, ভাবিজানকে সঙ্গ দেওয়ার মতো তো কেউ নেই, তাই চলে আসলাম আপনাকে সঙ্গ দিতে। ভালো করেছি না বড় ভাবিজান? তে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। কাই দূরত্ব মেটাতে আরো এক পা এগিয়ে আসে। কাই ভেবেছিল হয়তো তে এই রাতের আধারে তাকে দেখে ভয় পাবে, কিন্তু তের মতো নারীকে ভীতু ভাবাটাই কায়ের জীবনের চরম ভুল ছিল। কাই বেখেয়ালিভাবে এগিয়ে আসতে নিলেই তে হুট করে গায়ের সমস্ত শক্তি দিয়ে কাইকে ধাক্কা দিল। কাই তাল সামলাতে না পেরে দুপা পেছাতেই তে পেছন থেকে ফুলদানি নিয়ে হুট করে কায়ের মাথায় বাড়ি মারে। এরপর তে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। মাথায় বেশ জোরে সোরে ব্যথা পেলেও কাই জ্ঞান হারায় না। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে তার। কাই নিজেকে কোনো রকম সামলে রক্তচক্ষু নিয়ে তাকায় তের যাওয়ার দিকে। তে কোনো দিকে না তাকিয়ে ছুটে যায় হল রুমের দিকে। কায়ের মনে তখন জেদ চেপে বসেছে। তে তাকে আঘাত করেছে, বিষয়টা কাই ভালোভাবে নিতে পারছে না। ধূপ ধাপ পা ফেলে নিজেও ছুটে আসে তের দিকে। উপর থেকে দেখতে পায় তে রান্নাঘরের দিকে ছুটে গেছে। হঠাৎ করে তেকে রান্নাঘরে যেতে দেখে মনে সন্দেহ জাগে কায়ের। তবুও তের পেছন পেছন যায় কাই। কাই রান্নাঘরে পৌঁছানোর আগেই তে বের হয়ে আসে। কাই তাকে দেখে দাঁতে দাঁত চেপে জোয়ার শক্ত করে বলে, তোর অনেক দেমাগ তাই না? তোর এই দেমাগ অহংকার যদি আমি আজ না ভাঙতে পারি তবে? তে তখন বলল, তবে কি? ক্ষোভ নিয়ে এগোতে নেয় তের কাছে। তে হুট করে পেছনে রাখা হাত আনে সামনে। হাতে একটা বড় সড়ো বটি। হুট করে বটি সামনে চলে আসায় কাই পিছিয়ে যায়। তে নিজের তেজ ধরে রেখে বলে, জীবন জাঙ্কুক নেই মানে তের তেজ নেই, এটা যদি ভেবে থাকেন তবে আপনি ভুল জীবন কাই। আমি তে, চৈত্রের উত্তপ্ত রোদ আমি। এক সময় জীবন জাঙ্কুক আমার জীবনে ছিল না, তখনও এই তের তেজ ছিল আর এখনও আছে। তাছাড়া জীবন জাঙ্কুক আমার জন্য তেমন কেউ না যে সে থাকা না থাকায় আমার সাহস তেজ কাঠিন্য কমে যাবে। আমাকে ছোঁয়ার সাহস করলে আমি এক মাথা নামিয়ে নিতেও দুবার ভাববো না। এই ঝড় বৃষ্টির রাতে আমি চিৎকার করলে
আপনার বাড়ির কেউ শুনতে পাবে হয়তো, তবে আমি করব না চিৎকার। জানি এখানে আপনার মতো জানোয়ারেরা আরও আছে। আমাকে দুর্বল ভাববেন না দেবর সাহেব। আমি নিজের উপর হওয়া অন্যায়ের শাস্তি নিজেই দিতে জানি। আর যদি আমাকে ছোঁয়ার বিন্দু মাত্র চেষ্টা করেন, তবে আমি আপনার এই হাতে ফেলতেও দুবার ভাবব না। কাইতের এই রূপে হুট করে যেন চমকে যায়। যা ভেবেছিল পুরোটাই তার বিপরীত হচ্ছে। তবুও কায়েত দমে যাওয়ার মতো মানুষ না। রাগে জিদে দাঁতে দাঁত চেপে বলল, তোকে তো আমি দেখাচ্ছি। কাই সত্যি তের কাছে এগিয়ে আসলে তের বটি দিয়ে কায়ের হাতে আঘাত করে। ব্যথায় বেদনায় আর্তনাদ করে উঠে কাই। তের রাগে ফুঁসছে। কাই রক্তে মাখা হাত ধরে বসে আছে মেঝেতে। কাই বুঝতেই পারেনি সত্যি সত্যি তে তাকে এভাবে আঘাত করবে। চারপাশের বাতাস তখন ভারী হয়ে উঠেছে। বাড়ির খোলা এক জানালা দিয়ে বাতাস ঢুকছে হু হু করে। সেই বাতাসে হালকা আলোয় তের রূপ স্পষ্ট। তে কণ্ঠের কাঠিন্যতা ধরে রেখে বলে, আমি দুর্বল নই। নারী মানেই দুর্বলতা নয়। নারীর এক বিশাল ব্যাখ্যাতে জ্বর তেজ সাহস কোনো কিছুরই কমতি নেই, শুধুমাত্র দুর্বলতা ছাড়া। কাই ফ্যাল ফ্যাল করে তাকায় তের দিকে। তে হাতের বটি শক্ত করে ধরে রেখে দুপা এগিয়ে আসে। চোখ তখন লাল টকটকে হয়ে আছে তের। কায়ের চোখে চোখ রেখে সম্পূর্ণ স্বাভাবিক সাবলীলভাবে বলে, সব নারীর সাথে অন্যায় করে পার পাবি না জীবন কাই। আমি জানি কিভাবে নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে তোদের মতো জানোয়ারকে সোজা করতে হয়। লজ্জা থাকলে আর আজকের এই অবস্থার কথা মনে থাকলে কখনো আমাকে ছোঁয়ার কথা চিন্তাও করবি না। কিন্তু লজ্জা না থাকলে আমি লজ্জা এনে দেব। আর রইল বাকি ওই জীবন জাঙ্কুকের কথা। মনে হয় না তোরা তার একটা চুলও বাঁকা করতে পারবি। কিরে, নিজের ভাইকে এখনো চিনিস নাই? যাকগে, আজকে তোর যে অবস্থা করেছি, বাকিগুলো দিন তো এখনো পড়ে আছে। আরও দেখ আমি তোদের মতো জানোয়ারদের কি অবস্থা করি, কথা দিলাম। পরের দিন সকালে কিছুই স্বাভাবিক হলো না। কায়ের কেটে যাওয়া হাত দেখেই বাড়িতে এক দফা ঝামেলা হয়ে গেল। অন্যদিকে জাঙ্কুকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল সকালই জিওর নামজুন, বোগাম আর গংয়েও শহরের উদ্দেশ্যে বের হয়েছে জাঙ্কুককে খোঁজার জন্য। জিন থম মেরে বসে আছে। রাতে যতটুকু কান্না করেছিল সকালে ততটুকুই শান্ত হয়ে গেছে। কায়ের হাতের অবস্থা দেখে ন্যান্সি কোনো প্রতিক্রিয়া করেনি। মনে মনে ভাবল, নিশ্চয়ই এটা কায়ের কোনো অন্যায়ের শাস্তি। লিসা, জিমিন, ডেইজি, জেনি, ন্যান্সি সবাই হল রুমে বসে আছে। সবার চিন্তা গিয়ে ঠেকে আছে জাঙ্কুক আর জেহবের উপর। দু ভাইয়ের সাথেই কেন এমন হলো? তে স্বাভাবিক, তার এত স্বাভাবিক আচার আচরণ কারোর হজম হচ্ছে না। ন্যান্সি আর লিসা দুইজনই এগিয়ে আসে তের কাছে। লিসা উসখুস করতে করতে তেকে বলল, বড় ভাবি যান। তে মাথা তুলে তাকায়। লিসা দৃষ্টি এদিক ওদিক করে বলে, আপনি ঠিক আছেন তো? তের স্বাভাবিক জবাব, হ্যাঁ ঠিকই তো আছি। কেন লিসা আপু? তের খোলাখুলি স্বাভাবিক আচরণে যেমন চমকালো তেমনই অস্বস্তি হলো লিসার। সেই অস্বস্তি ধরে রেখে আবারও বলল, বড় ভাইজানের তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। তোমার টেনশন হচ্ছে না বড় ভাবি যান? তে তখন বলল, না তো, টেনশন কেন করব? আমি জানি জমিদার সাহেব একদম ঠিক আছে। তের মুচকি হাসি আর আত্মবিশ্বাসে লিসা অবাক না হয়ে পারে না। মনে মনে ভাবে, এতটা বিশ্বাস কার প্রতি? নিজের প্রতি, জাঙ্কুক ভাইয়ের প্রতি, নাকি সৃষ্টিকর্তার প্রতি? সে তো জেহব ভাইকে কতগুলো দিন থেকে চেনে, জানে, ভালোবাসে। তবুও জেহবের নিখোঁজের পর আজ পর্যন্ত সেই আত্মবিশ্বাসটুকু আনতে পারেনি যে জেহব ঠিক আছে। অথচ তের কণ্ঠে নেই কোনো ভয়, নেই কোনো অস্বস্তি কিংবা অস্বাভাবিক কিছু। লিসাকে কিছু ভাবতে দেখে পাশ থেকে ন্যান্সি বলল, তের মতো আমারও কিন্তু মনে হয় বড় ভাইজানের কিছু হয়নি লিসা আপু। এত সহজে হবেও না। বড় ভাইজান এত সহজে কখনোই হার মানবে না। ন্যান্সির কথার মানে লিসা না বুঝলেও তে বোঝে।
কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়াই বসে থাকে। লিসার মনে প্রশ্ন জাগলেও আর জিজ্ঞেস করে না, চুপচাপ বসে থাকে। জমিদার বাড়ির সবারই বসে থাকাটাই দুপুর পর্যন্ত চলে। দুপুরের পর দিয়ে বাড়িতে হাজির হয় জাঙ্কুক সহ 2জন লোক। তারাই জাঙ্কুককে এখানে এনেছে। জাঙ্কুকে শুধু পায়ে আর মাথায় ব্যান্ডেজ। জাঙ্কুককে দেখেই বাড়িতে আরেক ধাপ কান্নাকাটি চেঁচামেচির সৃষ্টি হয়। জাঙ্কুক কোনো শব্দ ছাড়াই সবটা দেখে গেল। তে হল রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কয়েক পলক তের দিকে তাকিয়ে আর তাকায়নি। তে ইতস্তত করছে, কি করবে কি করবে না ভেবে পাচ্ছে না। কান্নাকাটি শেষে লোক দুইটা জাঙ্কুককে ঘরে রেখে আসে। মূলত জাঙ্কুক পায়ে ব্যথা পাওয়ায় পা ভেঙে গেছে। তেও পিছু পিছু এসেছে। লোক 2জন চলে গেলে তে ঘরে আসে। ঘরের দরজা হালকা করে ভিড়িয়ে দিয়ে ধীর পায়ে জাঙ্কুকের কাছে আসে। পুরো ঘরে তাদের নিঃশ্বাসের শব্দ আর তের পায়ের নুপুরের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তে জাঙ্কুকের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক নিজেও চোখের উপর হাত রেখে শুয়ে আছে। কতটা সময় এভাবে কাটে তা বোধহয় 2জনের কেউই জানে না। এক সময় চোখ বন্ধ অবস্থাতেই জাঙ্কুক তেকে বলে, কিছু বলবে? তে তে নড়ে চড়ে দাঁড়ায়। দৃষ্টি এদিক ওদিক করে ফাঁকা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কি বলবে সে, যার সাথে মনের দূরত্ব এতখানি? আদৌ কি তাকে বলার মতো কিছু আছে তের? তেকে অনেকক্ষণ যাবৎ চুপ থাকতে দেখে জাঙ্কুক চোখের উপর থেকে হাত সরায়। সরাসরি তের দিকে তাকিয়ে বলে, আমার কিছু হয়নি তে। কাল সামান্য একটু অ্যাক্সিডেন্টে শুধুমাত্র পা ভেঙেছে আর মাথায় একটুখানি কেটেছে। আর কোনো প্রশ্ন আছে তোমার? তে ফ্যাল ফ্যাল করে তাকায় জাঙ্কুকের দিকে। সে কখন এসব কিছু জিজ্ঞেস করলো জাঙ্কুককে? তে তো এখন অবধি একটা টু শব্দ করেনি। জাঙ্কুক তার ভাবনার মাঝে আবারও বলল, কাল রাতে কি হয়েছিল তে? তে যেন আকাশ থেকে পড়লো। এত বেশি অবাক হলো যে তার মুখই হাঁ হয়ে গেল। মাথায় বারবার ঘুরপাক খায় একটাই কথা, জমিদার সাহেব কেমন করে জানলো কাল রাতে যে কিছু হয়েছে? এই প্রশ্নের উত্তর তে পায় না। জাঙ্কুককেও মুখ ফুটে প্রশ্ন করে না। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে জাঙ্কুককে বলল, কই কিছু না তো জমিদার সাহেব। জাঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ শুয়ে পড়ে। তে বড় করে শ্বাস নিয়ে কোনো রকম বলে, আপনি একটু বিশ্রাম নিন, আমি আসছি। তে দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে যায়। কোনো রকম ঘর থেকে বের হতে নিলে পেছন থেকে জাঙ্কুকের শান্ত গলায় ভেসে আসে, কায়ের হাতের এই আঘাত তুমি করেছো তাই না? ন্যান্সি হল রুমের সকল কাজ শেষ করে ঘরে এসে দেখে কায় বিছানায় বসে আছে। ন্যান্সি দেখলেও তা আমলে নিল না, নিজের মতো এলোমেলো ঘর গুছিয়ে নিতে শুরু করে। কায় রাগী গলায় ন্যান্সিকে বলল, আমাকে দেখেও না দেখার ভান করছো কেন তুমি? ন্যান্সি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কিছু সময় কিছু কিছু পশু পাখিকে এড়িয়ে চলতে হয়। কাই খেপে যায় ন্যান্সির এমন কথায়। ন্যান্সি ভাবলেশীনভাবে নিজের সমস্ত কাজ করছে। কাই কিছু বলার আগেই ন্যান্সি বলল, আপনার হাতের এই ক্ষত বড় ভাবিজান করেছে তাই না? কাই জবাব দেয় না। ন্যান্সি আবারও বলে, এই বাড়ির কেউ জানুক বা না জানুক, আমি খুব ভালো করেই জানি আপনি বড় ভাবিজানকে কেমন বাজে দৃষ্টিতে দেখেন। কাই বিছানা ছেড়ে উঠে আসে। ন্যান্সি তা খেয়াল না করে তাচ্ছিল্যের সুরে হেসে বলে, অবশ্যই ঠিকই আছে। এসব লোকজনকে শুধু একটা হাতের আঘাতে চলবে না, এদের মাথা থেকে আলাদা করে দিতে হয়। আর তা যদি হয় আপনার মতো জানোয়ার, তাহলে তো বিনা বাক্যে। কথা শেষ হওয়ার সাথে সাথে কাই চেপে ধরে ন্যান্সিকে, সরাসরি টান দিয়ে পেছনে ঘুরিয়ে গলা চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় ন্যান্সির দম আটকে আসে। কায়ের আগে বেশ জোরে চেপে ধরে তাকে, দাঁতে দাঁত চেপে যা তা ভাষা বলতে থাকে ন্যান্সিকে। ন্যান্সি কোনো রকম ধাক্কা দিয়েও যখন কায়ের হাত থেকে ছাড়া পায় না, তখন করে বসে এক সাহসী কাণ্ড। মনে মনে আল্লাহকে স্মরণ করেই পা দিয়ে জোরে লাথি মারে কাইকে। কাই সরে যায়। ন্যান্সি বড় বড় শ্বাস নিয়ে একটুখানি সরে যায়। নিঃশ্বাস নিতে নিতে বলে, আমাকে মেরে ফেললেও এই সত্যটা কিন্তু সত্যই থাকবে যে আপনি একটা জানোয়ার। কায়ের চোখ লাল বর্ণ ধারণ করে রাগে। হাতের কাছে থাকা ছোট্ট টব আর চেয়ার ঠাস করে ফেলে দেয়। কণ্ঠে দ্বিগুণ ক্ষোভ রেখে বলে, তোর গলার এত জোর, যে তের জন্য তোর সাহস বেড়েছে সেই তেকেই আমি নিঃশেষ করব দেখিস। ন্যান্সি তাচ্ছিল্য করে হাসে। সে হাসির রেশ ধরে রেখেই বলে, তেকে নিঃশেষ করা, ভেঙে দেওয়া এত সহজ না জিওন কাই। তের দিকে যতবার তাকাবেন মনে হবে সূর্য এসে চোখে হানা দিচ্ছে।